নমস্কার। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। তিনি আ সাংবাদিকতার জগতে এনাকে চেনে না এরকম লোক খুব কম আছে। দেশে বিদেশে বাংলায় তো রয়েছেন। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, অধ্যাপনা করেছেন। সাংবাদিকতা বিষয় আ এখন অনেক কলেজে, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হয়। স্কুল স্তরেও সাংবাদিকতা চলে এসেছে। কিন্তু যখন সাংবাদিকতা আ বিষয়টা সেভাবে পড়ানো হতো না, সেই সময় থেকে তিনি পড়াচ্ছেন, অর্থাৎ অধ্যাপক হিসাবে পড়াচ্ছেন। খুব কম জায়গায় তখন সাংবাদিকতা পড়ানো হতো। এরকম একটা সময় মানুষ যিনি আ বয়সকে তিনি যার সংখ্যা মনে করেন যে তার বয়স একটা সংখ্যা মাত্র। তিনি আ ৩ ঘন্টা অনর্গল বলে যেতে পারেন, একটানা জায়গায় বলে যেতে পারেন এবং সাংবাদিকতার জগতে তার লেখনী শক্তি এখনো তার বজায় আছে এবং তিনি এখনো লিখে যান এই বয়সেও। আ তার ৮৭ বছর বয়স হয়ে গেছে। তারপরেও তিনি লিখে যান, প্রতিদিন তিনি লেখেন এবং সাংবাদিকতা জগতে আমরা জানি লেখা একটা খুব আ গুরুত্বপূর্ণ বিষয়। যিনি লিখতে জানেন না তার পক্ষে সাংবাদিক হওয়া অন্তত সম্ভব নয়। আ তো সেই লেখা তার একদম কলমে রয়েছে এবং সেই লেখা থেকে তিনি সাহিত্য রচনা করেছেন। নানা সাহিত্যিক হিসাবে তার জায়গায় রয়েছে এবং জীবনবাদ নিয়ে তিনি চর্চা করেন। জীবনবাদের সঙ্গে সাংবাদিকতার একটা সম্পর্ক তিনি করে ফেলেছেন এবং আমরা যে মাস কমিউনিকেশন এর একটি বাংলা শব্দ গণজ্ঞাপন, আ বাংলার যেকোনো জায়গায়, বাংলা ছাড়া ভারতবর্ষের যেকোনো জায়গায় বাংলা ভাষায় মাস কমিউনিকেশন এর চর্চা হয়। সেই গণজ্ঞাপন শব্দটি তারই তৈরি করা। তিনি তৈরি করেছেন এই শব্দটি। আমাদের সাংবাদিকতা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এর মধ্যে সাংবাদিকতা শব্দটি ছিল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে গণজ্ঞাপন শব্দটি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে যারা গণজ্ঞাপন শব্দটিকে নিয়েছে, বইতে তো রয়েছেই, তার সঙ্গে, সঙ্গে বহু লেখক এখনো রয়েছেন যারা এই শব্দটিকে ব্যবহার করছেন এবং সঙ্গে, সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সাবজেক্ট হিসাবে তাদের গণজ্ঞাপন সাবজেক্টটি, গণজ্ঞাপন শব্দটি তারা ব্যবহার করছে। প্রশ্নপত্রেও আমরা দেখছি যে এই গণজ্ঞাপন শব্দ। সেই গণজ্ঞাপন শব্দটির যিনি আ প্রতিষ্ঠাতা বলতে পারি, গণজ্ঞাপন শব্দটি যিনি তৈরি করেছেন, তিনি আমাদের পাশে এবং তিনি আমার পাশে রয়েছেন এবং তিনি আজকে আমরা শুনবো যে কিভাবে তার ছোটবেলা থেকে তার সাংবাদিক জীবনের গল্প এবং এটা আমরা শুনবো যে কিভাবে তিনি লড়াই করেছেন। কি যে আজকে ছোট্ট ক্ষেত্রে আমরা মানসিকতার শুধু সাংবাদিকতার গ্ল্যামারের জগৎ দেখি। কিন্তু তার পিছনে যে কত কষ্ট থাকে, পরিশ্রম থাকে এবং কিভাবে তিনি সেটাকে জয় করেছেন। করে আজকের এই জায়গায় এসেছেন। প্রচুর ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বহু জায়গায় আছেন। পার্থবাবু আপনাকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার এই জীবনের গল্পটা আমরা শুনতে চাই। আ জীবনের গল্প তো অনেক পর্বে ভাগ আছে। কিন্তু যেহেতু তুমি জিজ্ঞেস করছো, আমি অল্প সংক্ষেপেই বলছি। প্রথমে তুমি যেটা বললে যে সাংবাদিকতা কবে থেকে শুরু করেছি? আ আমি যখন স্কুলে পড়ি তখন থেকে সাংবাদিকতা শুরু করেছি। আ সাংবাদিকতার যে সংজ্ঞা, সাংবাদিকতার আ ব্যাপকতা আমি তখন কিছুই জানতাম না। শুধু জানতাম যে সংবাদ কি? প্রিন্টিং জিনিসটা কি? কি করলে কি লেখা যায়? কিভাবে লেখা যায়? তো এটা আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন আমি ১ম আমার নিজের হাতে সাংবাদিকতা শিখি। যাকে স্বয়ং শিক্ষা বলি। আমরা একটা কাগজ বার করতাম, বিদ্যার্থী বলে। আমি এবং আমার এক বন্ধু ছিল উষাপ্রভ মুখোপাধ্যায়, সেও অধ্যাপক হয়ে মারা গেছে। আমরা দুজনে মিলে কিছু পয়সা জোগাড় করে, টাকাটা জোগাড় করেছিলাম অদ্ভুতভাবে। একটা ম্যাজিক শো করে মেলাতে। সেই টাকা দিয়ে জোগাড় করে এবং একটা প্রেসের একজন কাজ করতেন আমাদের গ্রামের। তিনি কলকাতায় একটা প্রেসে কাজ করতেন। তার কাছে গেলাম, তিনি বললেন যে আমাদের যে প্রেস আছে সেখান থেকে ছাপো, তুমি কিছু লেখা যাও। আমার মনে আছে আমি সেরকম লেখা জোগাড় করলাম। তখনকার দিনে যারা প্রতিষ্ঠিত লেখক, আমি চিঠি দিদি, আমি কাউকে চিনতাম না। চিঠি তারা আমাকে লেখা দিলেন। অনেক আশাবুদ্দারের কথা মনে পড়ছে। তার জন্য তিনি আমাকে লেখা দিয়েছিলেন, পাঠিয়েছিলেন। তখনকার দিনটা সহজ ছিল সেই সময়। কঠিন মানুষদের কাছে যাওয়া যেত। তো যাই হোক, সেই সময় লেখা নিয়ে আর আমার নিজের লেখা দিয়ে সম্পাদকীয় লিখলাম, সেগুলো নিয়ে আমি কলকাতায় বাগবাড়িতে ট্রেনে করে একদিন রাত্রি প্রেসে থাকলাম এবং সেখানে কম্পিউটার আরম্ভ করলো। তারপর সে যখন পাবলিকেশন হবে, সেই আমাকে প্রেস বলবো আপনাকে রাত্রে থাকতে হবে এখানে, আমাদের এখানে। আমি রাত্রিবেলা কাজ করেন আপনাদের। আমি সেই প্রথম, তখন বাগবাড়ি এসব জায়গায় কিছুই ছিল না, জলাভূমি। আর ওই পাশে কতগুলো কেমিক্যাল ফ্যাক্টরি এই তখনকার দিনে ছিল। সেই আমরা হাঁটতে হাঁটতে আমি মানিকতলা থেকে, বাসও আসতো না, মানিকতলা থেকে হেঁটে হেঁটে সেখানে এলাম এবং রাত্রিতে থাকলাম সেখানে। যেই প্রেসে দেখলাম অ্যাটমসফিয়ার, প্রেসের লোকেরা সব রাতে জেগে আছে, খাওয়া দাওয়া চলছে, মালিক খাওয়ার ব্যবস্থা করেছে এবং
এবং সেইখানে রাজ্জাকটা এবং পূর্ণাক একেবারে সেই প্রথমে সেখানে শিখলাম। সেখানে কম্পোজ হলো, হাতে কম্পোজ হতো, কম্পোজ হয়ে মেকআপ করে সে রাত্রিবেলা সেই মেকআপ সাজানো, কী করে প্রেসে সেই মেকআপ সাজাতে হয় সেই এক রাত্রিতে শিখে ফেললাম সমস্ত ক্লাস। আমি তখন ক্লাস 9-এ ছিল। সেই আমার কাগজ তারপরে ২ দিন পরে কাগজ তৈরি করে নিয়ে বিক্রি করে ব্লক, তখন ব্লকের কত ব্লক কাকে বলে সে শিখলাম। কোনটে হাফ টোন ব্লক আর কোনটে লাইন ব্লক এগুলো জানলাম। কত টাইপ জানলাম, টাইপ কিছুই জানতাম না। কত টাইপের কিরকম, কোনটে পাইকা টাইপ, কোনটে স্মল পাইকা টাইপ, কোনটে বর্জুইস টাইপ, এগুলো সমস্ত শিখলাম। তারপরে এইগুলো শিখে সে সমস্ত মোটামুটি রপ্ত করে আর সেই কাগজ দিয়ে আমি নিজেই বিজ্ঞাপন জোগাড় করতাম। হাওড়াতে গিয়ে ওটাকে তখন আমার বাড়ি, সেখানে কে গ্রাম, কে বিজ্ঞাপন দেবে, ওই হাওড়া একটু শহর, সেখানে গিয়ে বলে আমি দেখলাম আমি লোকে 10 টাকা 15 টাকা করে বিজ্ঞাপনের রেট তোকে দিচ্ছে আমাকে, আমি যেখানে অ্যাপ্রোচ করছি কি দিচ্ছি, এইভাবে কাগজটা বের করছিলাম। তো তখন জানি না যে আমি কোনোদিন সাংবাদিক হবো। তারপরে আমি কলেজে পড়ি, তখন আমাকে হাবড়া বার্তা বলে একটি কাগজের এডিটর, তিনি আমাকে বললেন যে তখন ওই এখানেই চলছে আমার, আমি স্কুল ম্যাগাজিনের এডিটর ছিলাম। সেই স্কুল ম্যাগাজিন এডিটর তো ওই নামে কোন স্কুল এটা? হ্যাঁ, কোন স্কুল? আমার গোবরডাঙ্গা হাই স্কুল। গোবরডাঙ্গা স্কুল। গোবরডাঙ্গা কলেজ হাই কি স্কুলে গোবরডাঙ্গা কলেজ? আমি ওই স্কুলে আমাকে হেডমাস্টার বললেন তোমাকে আমার এডিটর করেছি, ক্লাস 7-এ পড়লাম। তো আমি এডিটর বলে এডিটর নাম ছাপা হচ্ছে, একটা লেখা দিয়েছি, এই যথেষ্ট। কারণ কি করে ছাপা হয় তখন তো কোনো প্রেস হয় যেতে হয়নি, আমি জানি না। তো আমি এই প্রথম বিদ্যার্থী করতে গিয়ে ক্লাস 9-এ আমি সব শিখলাম। তারপর আমি ওই কলেজটা কোন কলেজ যখন পড়ি, গোবরডাঙ্গা হিন্দু কলেজ, কলেজ? সেই কলেজে যখন পড়লাম তখন এই হাবড়া বার্তা বলে এক কাগজের সম্পাদক আমাকে বললেন আপনাকে জয়েন্ট সেক্রেটারি সম্পাদক করে নেবো, আপনি আমার কাগজে লিখুন এবং কাগজটা আমার দেখুন। সেই হাবড়া বার্তাতে আমি প্রথম এই কাগজের সঙ্গে আরও গভীর পরিচয় হলো। তারপরে আমি জাগরি বলে আরেকটি কাগজ বার করলাম। সেই সেই কাগজটি আমাদের একজন বলার ব্যক্তি কিছু সাহায্য করেছিলেন। এইভাবে তখন এই দুটো কাগজ, আর 24 পরগনা জেলা সাংবাদিক সংঘ, তার মেম্বার হলাম, বারাসাত মহকুমার সাংবাদিক সংঘ তৈরি করলাম, তখন সব কলেজে পড়ি আমি। এবং আমি তার সেক্রেটারি, বিদু সরকার বারাসাত বার্তা তার প্রেসিডেন্ট। তখন মিটিং করছি, সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি, সেমিনার করছি। এই তখন আমার স্কুল কলেজের ছেলে তখন আমি। তো এই অবস্থা থেকে আমার সাংবাদিকতা হাতে কলমে কাজ করে শেখা, এবং সেই কাগজ নিয়ে আমি হাটে গিয়ে, সাতপুর হাট মুসলপুর থেকে হেঁটে যেতে হয়, একটা চোয়া হাতে নিয়ে বা একটা ফ্লাই ব্যাগ নিয়ে কাগজ করে হাটে হাটে চোখা নিয়ে বিক্রি করতাম এই সব সংবাদপত্র। তখন ওই সংবাদপত্রগুলো মানে মানুষের কাছে পৌঁছে দিতেন হাতে হাতে নিয়ে গিয়ে? হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে দিতেন হাতে করে নিয়ে গিয়ে? মানুষের কাছে হাতে করে বলছে যে কিনতো, হ্যাঁ। এই দেখুন এই পড়ি, এই বেরিয়েছে, এই বেরিয়েছে, এই আপনারা কিনুন, আপনারা কিনুন, মাত্র 10 পয়সা দাম, এই বলে বলে যা বিক্রি হতো। আর পুষ্করে কিছু বিক্রি হতো। কত আর কাগজ 10 পয়সা তো লোকে কিনতো না, কাগজ কিনতো কাগজ কিনে। তারপরে পরে আমি নিজে একটা খুব বিখ্যাত কাগজের ইয়ে হয়ে গেলাম, মানে হকার হয়ে গেলাম। ওই এশিয়া বলে খুব নাম করা কাগজ ছিল। ওই এখন যে বিভাস আছে, বিভাস ভট্টাচার্য, যে সিনেমায় থিয়েটার করে, বিভাস, ওর ওর বাবা বিরোধ বাবু, উনি এডিটার ছিলেন। উনি আমার সঙ্গে পরিচয় করলো, ওর বাড়িতে গিয়েছে, বিভাস তখন ছোট স্কুলে পড়ে। ওর দাদা বিকাশ খুব বন্ধু ছিল, বিকাশ কলেজে পড়তো। তো বিকাশ ওই এশিয়া কাগজের ম্যানেজার ছিল, ওর সঙ্গে অল্প পরিচিত হয়ে গেলো। বাড়িতে যেতাম ওদের বাড়িতে, বিনোদবাবু বাড়িতে, তখন এই বিকাশ তখন ছোট, আরো ভাই বোন ছিল ওদের, কথা বলে জানি না, দমদমে থাকতো। তো সেই থেকে ওই আমি কাগজ বিক্রি করি আর লিখিও। আমার ছোট গল্প এর সাথে বেরোলো, আমার কবিতা, আমার প্রবন্ধ নিয়মিত বেরোলো এশিয়া কাগজ। এই কাগজ খুব চলতো তখন, আর আমি নিজেও বিক্রি করতাম, 20 কপি 25 কপি বিক্রি করছি। তো এইভাবে আমার এই সাংবাদিকতায় আসা। তারপর ওই যুগান্তর পত্রিকাতে করসপন্ডেন্ট হলাম, গোবরডাঙ্গা করসপন্ডেন্ট। সেও এই করসপন্ডেন্ট হতে গিয়ে আমি সাংবাদিকতা চলে গেলাম। আমি তরুণকান্তি ঘোষ উনি যুগান্তরের মালিক ছিলেন, তুষারকান্তি ঘোষের ছেলে। তো ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল রাজনৈতিক সূত্রে, কারণ আমি তখন ছাত্র রাজনীতি করতাম, আর উনি ছিলেন সেখানকার এমএলএ হলেন হঠাৎ করে, ও কনস্টিটিউশন। তো আমি ওর হয়ে কিছু ইলেকশনে কাজ টাজ করতাম, বক্তৃতা কাজ পড়ে কি আর তখন কাজ করতে পারতাম, বক্তৃতা দিতাম, ওই ভালো বক্তৃতা দিতে পারতাম খুব। তো সেটা আমাকে ডাকতো সবাই, তো বক্তৃতা দিতাম, আমাকে গ্রামে গ্রামে নিয়ে যেতেন, বক্তৃতা দিতেন। তো আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার পরীক্ষাটা ঢুকে গেল, পরে ভালো পড়তেই পারলাম না, সামনে ইলেকশনের সবাই পরীক্ষা হচ্ছে। যাই হোক, তো আমি পাশ করে গেলাম। তো পাশ করে পড়াশোনাটা আমার টাকা নেই, বাবা আমার দেই,
পড়েছি ছোটবেলায় সে অন্য কাহিনী। আমার পড়াশোনা হতোই না, ক্লাস এইটে আমি পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে যাই হোক করে চললো, এই কলেজেও তাই চলছে। তারপরে ইন্টারমিডিয়েট কোনো পাস করলাম তাহলে আলাদা। আর তখন ভাবলো যে কি চাকরি বাকরি করবো, কোথায় করবো, কি করবো ভাবছি তো। তবে ইচ্ছে ছিল ওই সাংবাদিকতা করছি, ইচ্ছে হলো যে কোমরটাকে করসপন্ডেন্ট হবো। তখন তো চিন্তাই করে নিয়ে এক কাগজে রিপোর্টার হবো, দৈনিক কাগজে। আমি তো তরুণকান্তি ঘোষের সঙ্গে সে কমপ্লিট অ্যাক্সিডেন্ট হবো। আমি সেটা সবাইকে বলতে চাইছি যে আমি উনি উনি বারাসাতে থাকতেন এবং বারাসাত থেকে বাই কার উনি অ্যাড্রেস লিখেছেন মন্ত্রী তখন তো। তো আমাকে বলে তুই যাবি নাকি কলকাতায়? হ্যাঁ। আপনি আমাকে নামিয়ে দেবেন কয়েলিংটনে। আমি তো উনি গেলে আমি তো ঠিক ওই বাড়ি থেকে লিখে রেখেছি আমি কৈজলতলা করসপন্ডেন্ট হবো। তো আমি সেই কথাটা বলতে পারছি না, লজ্জা লজ্জা এসে নিশ্চয় কিছু চাইতে পারতাম না। তা আমি কি করি, তো আমি খুব আমদামদা করে বললাম তরুণদা আমাকে যদি একটু করসপন্ডেন্ট করে নেন। এই কথা বলা উনি আর বাকি কাউকে বলতে পারেন না। ও তোকে আমি ঠিক করেছি, তোকে আমি যুগান্তরে নিয়ে নেবো, তুই বিয়েটা পাস কর। আমি বিয়ে পাস করবো, টাকা কোথায়? আমি বিয়ে পাস করবো, আমি এই করি আমার একটা কাজ চাই, আমি অন্য কোনো কাজ চাই। বলে তোকে আমি 30 টাকা করে দেবো মাসে মাসে আমার স্কলারশিপ, তুই বিয়েটা পাস করি। আমি তাহলে তোকে দিতে পারবো না। ওই 30 টাকা করে আমার বছরে দিতেন। আমার বিয়ে পড়া হয়ে গেল, অনার্স পড়লাম বিয়ে পড়া পাস করলাম। পাস করার পর একদিন আমার তার বেশি গেলাম। তখন গিয়ে বললো যে আমি পাস করে গেছি। 3 দিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিকে দরজা দাঁড়িয়ে থাকতাম কখন উনি ঢুকবে। যাক 3 দিনের পর 4 দিনের পর দেখা হলো। তারপরে আমাকে ডাকলেন, ডেকে টেলিফোন করে ও পুরসি করে ওর একজন পেয়েছিল, ওরা একে বল আমি ওকে যাতে যুগান্তরে নিয়ে নেয়। তো ও আমাকে পুলিশ টেলিফোন করে পাঠানো, ওই দক্ষিণরঞ্জন বসুর কাছে। দক্ষিণরঞ্জন বসু তখন দক্ষিণদার সঙ্গে আমার পরিচয়, ওকে ওটা ওই স্কুলে গেছিলাম। দক্ষিণদা বলে কি কি ব্যাপার তোমার, আবার তোমাকে ও আচ্ছা ঠিক আছে দেখুন টেলিফোন করে কথা বললেন। বলে ওর ওকে বলেছে তুমি ঠিক কাগজে যে না আমার চাকরি, ও তাই দেখি চাকরির জন্য বলেছে তোমাকে, চলো নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন। নিয়ে নিউজ রুম দেখলাম, নিউজ রুমে একটা জায়গায় উনি বললেন একটা রেস্টুরেন্টের লোককে জিজ্ঞেস করলেন এই ছেলেটি এখন থেকে এখানে কাজ করবে। তাই লোকটির মুখ দিয়ে ভগবান কোথায় বললো যে না না এই ডিপার্টমেন্টটা প্রথমে কাউকে ঢোকাবেন না, বড় কঠিন জায়গা, এখানে ঢুকলে পারবে না। তো লোকটা বললো ও আচ্ছা চলো আর ডিপার্টমেন্টে গেল। ওই ডিপার্টমেন্টে ছিল ফুড রিডিং ডিপার্টমেন্ট। তো আরেকটা ডিপার্টমেন্টে গেলাম, সেখানে সাব এডিটর উনি বললেন এখানে চেয়ার খালি আছে বলে এখানে বসে পড়ো, এখানে বসো। আচ্ছা তা বললাই শোনো তোমরা এই একে রোগগুলো পাঠিয়েছে রোগবাবু, একে এখান থেকে আজ থেকে কাজ করবে। তো আমি ঢুকে গেলাম আর বুঝে চলে গেলেন। আর ঢুকে যাওয়া মাত্রই চলে গেলেন, দক্ষিণা চলে গেলেন। আর আমার সাবিরিটার কি আপনি জানেন? হ্যাঁ সাবিরিটার কি আপনি তখন সেভাবে জানেন না? সাবিরিটার চার কিছু জানি না, হ্যাঁ কোথায় সাবিরিটার জানি না। সাবিরিটার চেয়ারে বসলাম। সাবিরিটার চেয়ারে বসে কিছুক্ষণ পরে আমাদের পাশে লোকগুলো ওর মুখ চাইছে ওর মুখ চাইছে, তো বড় বড় জার্নালিস্ট থেকে আসো। তারা করলো কি ওই কিছু আমাকে পরীক্ষা করার জন্য বোধ হয় কিছু পিটিআই কিছু ক্লিপ সেগুলো এরা আমাকে দিল, এগুলো অনুবাদ করবো বসে বসে। তো আমি তো বলছি জোরে এগুলো দেখি আমি, আর আমার ইংরেজিও বাংলা কাগজ বাংলা গ্রন্থে পড়েছি, বাংলায় লিখেছি সব, ইংরেজিও অত ভালো জানতাম না। আমি আন্দাজে বসে বসে কিন্তু সেন্স ছিল একটা নিউজে, কাগজটা খুঁটি খুঁটি পড়তাম আর অসম্ভব নিউজ সেন্স ছিল। আমি সে পড়ে পড়ে কোনো একটা অনুবাদ করলাম, তারপর ঠিক আছে। তারপর থেকে ওখানে বসে গেলাম। 1959 সাল তখন ফুড 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 মুভমেন্ট চলছে, কলকাতায় উত্তাল বাস পড়ছে ট্রাম পড়ছে। আমাকে বললো লোক যে বাসা রেখেও আমার বলে তুমি রাত্রি থেকে যাও করো, আমি সে বেকিনি কাটিয়ে দিলাম এই অফিসে। এই করে করে আমার টাকা পয়সা কিন্তু কোনো মাইনে নেই, মানে কি বল। তখন আপনার বাবা মা বেঁচে আছেন? হ্যাঁ বাবা বেশি তখন আমি তখন কলকাতায় আমার একটা আত্মীয়র বাড়িতে এক জায়গা বেশি থাকার জন্য। আচ্ছা আচ্ছা। আর বাবা দেশে দেশের বাড়িতে আছে। আচ্ছা। আর বাবাকে তো কিছু টাকা দিতে হবে, আর তরুণবাবু আমাকে 30 টাকা করে তখনও দিয়ে যাচ্ছে। আচ্ছা। তো আমি ওই 30 টাকাই অসম্ভব, আর কিছু নেই। 30 টাকা দিয়ে আপনাকে চালাতে হবে পুরোটা? হ্যাঁ 30 টাকা দিয়ে পুরোটা চালাতে 30 টাকা চালানো হচ্ছে। আর এর মধ্যে একটা সুবিধা অ্যাডভান্টেজ হলো, এগুলো ভাগ্য, যে আমাদের ব্রজেন্দ্রচন্দ্র ভট্টাচার্য বলে আমাদের আজ একটু বাংলার টিচার ছিল। আমি বাংলা যেহেতু ভালো লিখতাম, তো সেই জন্যে উনি আমাকে খুব ভালোবাসতেন এবং উনি আমাকে বললেন যে তুমি পরীক্ষা দিয়ে 27শে এপ্রিল আমার পরীক্ষা শেষ হয়ে গেল, বিএ অনার্স পরীক্ষা। উনি আমাকে বললেন আমি বললাম তুমি কী করবে? আমরা আমাকে তোর বউ বলেছে একটা চাকরি দেবেন, বিএ পর রেজাল্টই ওয়েট করছি। বলে তুমি এ সময়টা তুমি বসে থাকছো কেন, তুমি চলে এসো কলকাতায়। আমি কলকাতায় আসবো
আমি কি করে কোথায় থাকবো? বলছে তুমি একটা ব্যবস্থা করো কোনো জায়গায়। তখন আমার বাবা ওই আমার কাজিন সিস্টার আছে, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন একটা নিচু তলায়। খাওয়াটা ওই 30 টাকা থেকে ওই কিছু টাকা নিয়ে আমি ওই রেস্টুরেন্টে খেলাম, একটা করে তখন 8 আনা করে, 8 আনা পয়সা দিলে 2 বেলা খাওয়া হয়ে যেত, এমন এত সস্তা ছিল তখন। যাই হোক, মুজিববাবু আমাকে ডাকলেন, বললেন আমি তোমাকে 30 টাকা করে দেবো, আমি একটা বই লিখছি, নোট বই, এই নোট বইতে তুমি আমাকে হেল্প করো, তুমি লিখে দেবে, আমি আমার দাবি চলবে। তো আমি সেই তাই লিখতাম, উনি 30 টাকা করে আমাকে দিতেন এবং আমাকে বললেন যে তুমি কালকাটা ইউনিভার্সিটি ভর্তি হও। আচ্ছা, আমাকে তো রোল বললেন না না জার্নালিজম বল। আমি আচ্ছা। বললাম স্যার আমি কি করবো, রোল বলছে জার্নালিজম পড়তে, তখন ডিপ্লোমা জার্নালিজম। হুম, হুম। আর আপনি বলছেন তুমি বিএ বাংলায় এমএ পড়ো, এমএটা কমপ্লিট করো। তো বললো না না তুমি ক্ষমতা এই ডিপ্লোমা করো না, উপরে কিছু কেউ চাকরি পায় না, কিছু হয় না, তুমি এমএটা পড়ো, এইটি তোমার জীবনে কেরিয়ার হবে। সত্যি কথা বলেছি, তখন যদি না পড়তাম তাহলে আমি ফেসে যেতাম একদম। তো আমি উনি টাকা দিলেন আমাকে, উনি ভর্তি করে দিলেন একটা রিভার্সে, তাহলে হাফ ফ্রি পেয়ে গেলাম, আমি ওখানে পড়তে আরম্ভ করলাম। আর এই বিবলদার রাত্রিবেলা কাজ করতাম। তখন কি কলেজ স্ট্রিট ক্যাম্পাস? হ্যাঁ হ্যাঁ, কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে? কলেজের ক্যাম্পাসে হুম, আমি পড়তাম। ওই আমার সব বন্ধুরা বিখ্যাত হয়েছে, পবিত্র সরকার, হুম। তারপরে এই আমাদের সোমকর ভাইস সৌম্য চ্যান্সেলর ছিল, চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর সৌম্য ছিলেন। চক্রবর্তী ভাইস হুম, চ্যান্সেলর ছিল। তারপরে আমাদের আর বড় বড় সমস্ত অনেক লাভ করলাম, সবাই সাকসেসফুল, হুম। অনেক চাকরি পেয়েছে। খুব সব আমার কোটা করে চাকরি করতো। আমাকে ইয়ে বলেছিলেন আমাদের প্রিন্সিপাল, তুমি বিয়েটা পাস করো, আমার কলেজে থেকে আসবে, আমার তোমার জন্য পোস্ট রেখে দিয়েছি। হুম। তো ওই পোস্টে উষা গেল, তো আমি তো খবর ছাড়লাম না, উনি অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে যে চলে এসো। হুম। আমার না আমি সারাদিন অবস্থা আমার ভালো লাগে। আর তো তো তখন এখন আমি তখন একটা ঘড়ি কিনছিলাম এতে ইয়ে দিয়ে, বড়োদরা স্ট্রিট দিয়ে যাচ্ছি, এগুলো তোমার ইলেভেনটা আমার হতে পারে কি না, হুম। তা বলুন। না, বলুন। আচ্ছা, তো যে কোনো হুম, ক্যাটাগরির কাজ, হুম, হুম। আমি ধর্মতলা স্ট্রিট দিয়ে যাচ্ছি ওই সময়, তো দেখি ডিলেম ঘন্টা আসছে, ঘন্টা বাজিয়ে বাজিয়ে হুম। আমি ডিলেম করে দিয়ে দেখিনি। আমি ডিলেম ঘরে গেলাম, গিয়ে দেখি একটা ঘড়ি এনেছি, সুন্দর চকচক করছে ঘরে। তো আমি ডাক্তার কথা বলছিলাম, আর কত, আমি 20 টাকা, 20 টাকা। ঘড়িটার দাম? আচ্ছা ই বললাম, তাহলে যে বলছে আর কোনো কথা বলছে না, কোনো ডাকছে না, তখন বলছে ওয়ান, 20, 20, 20, 20, 20, 20, 20, তারপর একজন বললো 21, আচ্ছা 21, 21, 21, 21, আমি সঙ্গে সঙ্গে বললাম 22। হুম। আচ্ছা, এই 22 বললো, আর সেরকম কথা বললো, 22টা হাতে পড়ে গেল। আর ভাই এই ঘড়িটা বলে আপনার, এই ঘড়িটা আপনারা আপনি লিখেছেন। আমি আমার কাছে কোনো 1 পয়সা নেই, আমি কি করে লিখে ডাক্তার হয়ে লিখে দিয়েছি। আমি খুব গার্বাস বললাম, না আমরা করে দিতেই হবে, আপনি এক কাজ করতে পারেন বড় জোর, আমি রেখে দিই ওটা 3 দিনের জন্য, আপনি দিতে হবে। তা আমি গেলাম, ইয়ে টাকাটা ওটা ইয়ে টাকা, এই কাছে ওর কাছে টাকা ধার করে 22 টাকা এই ঘড়িটা কিনলাম। ওইটা 3-4 মাস পরে ঘড়িটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গিয়ে তারপর দেখি সেই ঘড়িটা পড়তে হয়, ইয়ে কিন্তু ওই আমাকে টাইম অ্যাডজাস্ট করতো প্রতি আধ ঘন্টা অন্তর অন্য ঘড়ি দেখে। হুম। যাই হোক ঘড়িটা পরে পরে আসি। তো আমার সময় আমাকে ওই মাধু বলে ওটা ক্লার্ক ছিল, সে আমাদের তারপরে বাসা আপনি ঘড়ির ব্যবসা করতো, আমি ওদের ঘড়ি কিনে ঠকলেন, আমি আপনাকে একটা ঘড়িও আমি করতে, কারণ আমি ঘড়ি কিনতে কিনতে আমি যখন ঢুকে পড়েছি যুগান্তরে, তো বলছে ঘড়ি কিনতে কিনতে আপনি একটা এমন ঘড়ি কিনুন যাতে রাত্রিবেলা দেখতে পাবে চোখে। কেন আমি এগুলো বলছি, কারণ রাত্রে আমি তো ঘড়ি কি করবো, বলে না আপনি তো স্বাগতিক হয়েছেন, বিদেশ যাবেন, আর রাত্রিবেলা আপনাকে ট্রেন ধরতে হবে কখনো, এবং আপনাকে এই ঘড়ি একটা কিনলে আপনার কাজ হবে অনেক। তো উনি আমাকে একটা ঘড়ি সবসময় দিল, সেই ঘড়িটা পরে আমি পড়ি। এবং তখন আমি বললাম কি বলছো, আমি কি যাবো এই শুক্রবার কেটে আর কেউ দিয়ে যাবো, তো চিন্তাই করতে পারি না। হুম, হুম। তারপরে একদিন শঙ্কর এই ভাইস চ্যান্সেলর, হুম। এই যে হয়েছিল পরে, হুম। আমাকে বলছে এই শোন, এই আমাদের একজন দাদু আছে, এই দাদুকে ডেকেছি ভালো জ্যোতিষ, এই কলেজ স্কোয়ারে বসবে এসে, তো তোর হাতটা দেখাবো। তো আমি শঙ্কর আমার নিয়ে গেল, নিয়ে হাত থেকে বললেন আপনি আর 6 মাসের মধ্যে বিলেত যাচ্ছেন। আমি মনে করে বাজে কথা, একটা লোক এসে এই কথা বলছে, আমরা ঠিক আছে, খুব ভালো ভালো বলেছে, বলে 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 আস। তা বলছে যদি যাই, যদি আপনি যান আমাকে নিয়ে যাবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। তা এই কথাগুলো বললো, আমি উড়িয়ে দিলাম। এবং সত্যি সত্যি আমি একটা কাগজে কিছুদিন পর একটা বেরোলো
যে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন ফেলোশিপ দেওয়া হচ্ছে, সারা পৃথিবী থেকে 6 জন জার্নালিস্টকে দেওয়া হবে কমনওয়েলথ কান্ট্রিগুলো থেকে, তাদের গভর্নমেন্ট সমস্ত কমনওয়েলথ প্রেস ইউনিয়ন সমস্ত খরচা দেবে, দরখাস্ত করুন। কেউ দেখেনি, কেউ পড়েনি, আমি কি করবো, দরখাস্ত করবো, দরখাস্ত করে ছোটকে দিলাম। তো এই রেকমেন্ডেশন দিতে হবে। ভাইস চ্যান্সেলর আমার প্রফেসর, উনি ভাইস চ্যান্সেলর সতীশ সামন্ত, উনি ভাইস চ্যান্সেলরের সতীশ চন্দ্র ঘোষ হয়, উনি ভাইস চ্যান্সেলরের কাছে খুব কোর্স, উনি একটা তাকে দিয়ে রেকমেন্ডেশন করিয়ে। তারপরে আমার প্রিন্সিপাল খুব আগ্রহী, উনি বললেন যে হ্যাঁ আর কি রেকমেন্ডেশন দরকার বলো, তুমি তরুণকান্তির কাছে রেকমেন্ডেশন দিয়ে দাও। তরুণকান্তি বললে না না, আমি এখন তোকে রেকমেন্ডেশন দেবো না। বিবেকানন্দ উপাধ্যায়ের কাছে গেলাম, দক্ষিণাঞ্চল ইউনিভার্সিটি গেলাম, দক্ষিণাঞ্চল বলে কি লিখতে হয় বলো, এটা দক্ষিণাঞ্চল বিবেকানন্দ উপাধ্যায়ের কাছে গেলাম, বিবেকানন্দ উপাধ্যায় ওটা দেখে বলে আচ্ছা ঠিক আছে আমি আগে দিচ্ছি, ওই তো ইউনিভার্সিটি সার্টিফিকেট দিলেন। আমার সন্তোষ হলো ঠিক, আমি ডক্টর বিধানের কাছে যাবো। তখন মৃত্যুঞ্জয় মাইতি বলে একজন লোক ছিল, কবি, সে আমার কাছে আসতো এখানে বলতে হয়। সে বললো যে ঠিক আছে, আমি ওখানে আমার সামন্ত বলে মেদিনীপুরের লোক, তার প্রিয় ছিল, বলে আমি তোমাকে ওকে দিয়ে মন্ত্রীকে দিয়ে একটা বিহারালয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, ওই তার সঙ্গে দেখা করে একটা রেকমেন্ডেশন দিয়ে দেবো, কি চাও। আমি বললাম আমি ডক্টর বিধানকে আমি আগে করিয়ে দেয়, এত নাম তার চা, তো পৃথিবীর দূরত্ব আমাদের করিয়ে জানি না, অ্যাটাচমেন্টই করে দিই ঢুকি। তো আমি সেই একটা অ্যাপয়েন্টমেন্ট দিল, আমি সকালবেলা অ্যাটাচমেন্টই গেলাম, অ্যাটাচমেন্ট গেছি, আমাকে বিধানরায় বললে কি চাই, আমি বলছি যে আমি এই জায়গাটা গবেষণা, এটা কি তোমার গভর্নমেন্টের না প্রাইভেট, তাই না কমনের বলছি, না আগে ভালো করে জেনে একটু, গভর্নমেন্ট ছাড়া আমি কাউকে রেকর্ড করতে পারি না। আমার জেনারেল করে উনি আমাকে খুঁজে দেবেন, আমার কাকে রেকর্ড করবো, গভর্নমেন্ট কি গভর্নমেন্ট নয়, নন গভর্নমেন্টকে রেকর্ড করবেন না, এমনি কথা বলে আমি চলে এলাম। তো আমি বলে যাক, কিন্তু আমি ভাবলাম যে এই মুহূর্তে ছিঁড়ে ফেলে কি হয়, তো এ হবে না, আমার কাছে হয়, অত কোনো যোগ্যতা নেই, আমি সবে ঢুকেছি, আমার কি করে হয়। তো তারপরে আমি ভাবলো যে এত জিপিওর কাজ দিয়ে যাচ্ছি, লিখে এনেছি অ্যাপ্লিকেশন খামের মধ্যে রয়েছে, ডক্টর রেকমেন্ডেশন দিয়ে ওটা পোস্ট করে দেবো, বারবার তো আসা হবে না। তো আমি বলি যাই আজ হলো দিয়ে যাই বলে আমি জিপিও থেকে ছেড়ে দিলাম। 3 মাসের মধ্যে খবর এসে গেল, আমাকে অফিসে দিয়ে আমাকে বলছে কংগ্রেচুলেশন, কি হয়েছে, তুমি সে আপনি সিলেকশন হয়ে গেছেন, খবর বিলেত যাচ্ছেন, দক্ষিণাঞ্চলের ঘরে ঢুকতে বলি, আরে গোবরডাঙ্গা টু লন্ডন তুমি কি করেছো, দেখো আবার রেকর্ডেশন কি। আচ্ছা, তো সেই করে আমি তারপরে নগরে চলে গেলাম, তারপরে একের পর এক আনফোল্ড হতে গেল পৃথিবীটা, এইগুলো শুরু। শুরুটা সমস্ত জিনিসটা হচ্ছে আমার কোনো কৃতিত্ব আছে বলে আমি জানি না, শুধু একমাত্র কৃতিত্ব হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছুকে উপেক্ষা না করা, কোনো সুযোগকে অপরচুনিটিকে গ্রহণ করা, সব কিছুকে কোনটা কি হয় কেউ বলতে পারে না, তুমি ফেলিওর হতে পারো, তুমি সাকসেসফুল হতে পারো, কিন্তু সুযোগ হারাবে না কোনোদিন, যে সুযোগ হাতে পাবে সেটাই গ্রহণ করবে, যদি হলো না হলো কি আছে, আমার সুযোগ আসবে, এই করে এইভাবে জীবনটা আমার কেটেছে, এবং সেই সুযোগগুলোকে আমি গ্রহণ করেছি, কোনো রকম কোনো চচ্চুরি বা কোনো রকম কোনো ঠকবাজি, কোনো রকম কোনো অন্যায় কিছু করিনি, শুধু সুযোগ করেছি, শুধু অ্যাপ্লিকেশন করে গিয়েছি, তার যেখানে বেঁধেছে যেখানে বাদ দিয়েছে, অ্যাপ্লিকেশন করতে ছাড়ি, যেখানে বহু অ্যাপ্লিকেশন হয়নি, কিন্তু আমার হয়েছে। এই করে আমার তো এইভাবে জীবনটা কেটেছে, কোনো রেকমেন্ডেশনে নয় যে আমাকে রেকর্ড করবে, এইভাবে আস্তে আস্তে হয়েছে। কিন্তু সাধারণ মানুষ বুঝলো না, আমার কলিগরা তারা ভাবলো এই লোকটা কী করে ফোকাসে এত বড় জায়গায় চলে গেল। আর আমি যখনই গভীরতা গিয়েও আমি কোনো অপরচুনিটি ছাড়িনি, আমি প্রত্যেকটা অপরচুনিটি গ্রহণ করেছি, মনোযোগ দিয়ে শিখেছি, প্রত্যেকের সঙ্গে ভালো করে যোগাযোগ করে রেখেছি, এমনকি যে বাড়িতে আমি ছিলাম, যেসব বাড়িতে ইংরেজ পরিবারে, সেসব পরিবারের সঙ্গেও আমার হৃদ্যতা হয়ে গিয়েছিল, তারা আমাকে ছেলের মতো মনে করতো। তো এরকমভাবে, তো এইটা আমার জীবনের অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা পার্থক্যর কথা শুনে বুঝতে পারছি যে জীবনে যদি যে কোনো অপরচুনিটি যখন আসবে, জীবনে সুযোগগুলো যখন আসবে, সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে, এবং পজিটিভ ওয়েতে পজিটিভ থিঙ্কিং, জীবনের ধারণা, এটাই মনে হয় তাকে জীবন বাদে হয়তো উৎসাহিত করে। হ্যাঁ, যে নিজেকে নিজের যে যতটা দেওয়া যায় সেইটাকে নিজেকে করতে হয়,
এবং করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্ষেত্রে ওনার জীবনের আরো অনেক গল্প আছে, বহু গল্প আমরা শুনবো, কি করে উনি বিদেশে গিয়ে কাজ করেছেন, কার সঙ্গে কাজ করেছেন, কোথায় কোথায় গেছেন, সেগুলো আমরা আলাদা আলাদা করে শুনবো। এবং আজকে এই পর্যন্ত। নমস্কার স্যার, আপনাকে আজকে এই পর্যন্ত।